আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজনৈতিক দল গঠন করবে ছাত্ররা, ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সুস্পষ্ট ঘোষণার আগে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার না করার ঘোষণা তিতুমির কলেজের শিক্ষার্থীদের। রাজনৈতিক দলে যোগদান বা পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হয়নি, জানালেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের থেকে কেউ থাকবেন না দলে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি। 4 জেলায় ভার্চুয়াল কর্মশালায় তারেক রহমান। ক্ষমতায় গেলে বাজেটের 5 ভাগ শিক্ষা খাতে ব্যয় করার ঘোষণা। এবং বাদ মাগরিব আমবায়নের মধ্য দিয়ে শুরু হল বিশ্ব ইজতেমা। টঙ্গী ময়দানে মুসল্লিদের ঢল, কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্ররা দল গঠন করবে, এই লক্ষ্যে তারা দেশজুড়ে লোক সংগঠিত করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিয়ে সম্মেলনের ফাঁকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এ সময় ছাত্রদের দল গঠন করা দরকার বলেও মত দেন প্রধান উপদেষ্টা। বলেন, ছাত্ররা রক্ত দিয়ে যে অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। এ সময় দল গঠন করতে গিয়ে ছাত্রদের বিচ্ছিন্ন হওয়ার শঙ্কাও প্রকাশ করেন ডক্টর ইউনূস। তরুণরা প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, ছাত্ররা খারাপ কোনো কিছুর সাথে নেই এবং নিজেদের আখের গোছানোর আকাঙ্ক্ষা নেই তাদের। The students saying, why don't you form our own political party? We'll take a chance. If they say, oh, you have no chance, you don't even get one seat in the parliament. Why? Because nobody knows you. I said, whole nation knows them. Let them take a chance, whatever they want to do. So they will do it. Maybe in the process of forming party, they'll fall apart. That's also danger. Because politics get in, all the politicians will penetrate into them. So we don't know whether they can remove themselves from the politics that we have in the country. This is a kind of a chance we have to take. But the students are ready. They are campaigning. They are organizing throughout the country. বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুস্পষ্ট ঘোষণার আগে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। রাতে আন্দোলনকারীদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা দেখা করতে গেলে তারা একথা জানিয়ে দেন। বুধবার থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। দফা মূলত একটাই, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চায় তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এর সাথে আর যে 6টি দাবি আছে সেগুলো কাঠামোগত ও শিক্ষার মান বাড়ানো সংক্রান্ত। একটাই দাবি তিতুমির বিশ্ববিদ্যালয়, আর এটা বিশ্ববিদ্যালয়ের দাবিটার যৌক্তিক কারণ হচ্ছে যে আমাদের তিতুমির কলেজে একটা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যতটুকু বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্য আছে। বুধবার থেকে আন্দোলন শুরু করলেও কয়েকজন শিক্ষার্থী অনশনে যাওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে মহাখালী গুলশান সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। অনশনে যোগ দেয় আরও শিক্ষার্থী। এদের কেউ কেউ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি 7 কলেজের সাথে কোনো যৌথ বিশ্ববিদ্যালয় চান না তারা। বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সরকারি 7 কলেজ ছিল সেখান থেকে বের হয়ে এখন জুলাই 36 বিশ্ববিদ্যালয় নামে 7 কলেজকে নিয়ে একটা বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছে। আমরা সেটার পক্ষে না, আমরা নিজেদের প্রতিষ্ঠানকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে চাই। রাতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আন্দোলনকারীদের সাথে দেখা করে অনশন ধর্মঘট ও অবরোধ প্রত্যাহার করার অনুরোধ করেন। একই সাথে যৌক্তিক প্রক্রিয়ায় বিষয়টিকে মূল্যায়নের আশ্বাসও দেন যুগ্ম সচিব পর্যায়ের এই কর্মকর্তা। এই বিশ্ববিদ্যালয়গুলোকে 7টা কলেজ বা তিতুমির কলেজ আলাদা করে, তোমরা জানো ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন যেটা আছে সর্বোচ্চ অথরিটি, তাদেরকে প্রদান করে আমাদের একটা কমিটি করা হয়েছে। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার না করার কথা জানান শিক্ষার্থীরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। নতুন রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুষ্ঠানে তিনি আরও বলেন, সরকারের থেকে কোনো রাজনৈতিক দলে যুক্ত হব না। জাতীয় নির্বাচনের আগে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার করতে হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সাংবাদিকদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবনে অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। যারা ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, যারা বুলেট এর মাধ্যমে আমার ভাইদেরকে বোনদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে, এবং এই সকল ঘটনার যে হুকুমে আসামি শেখ হাসিনা, তার অবশ্যই বিচার করা হবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সরকারি থেকে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নেয়ার সুযোগ নেই। এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয় নাই, হ্যাঁ, এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো, এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। কোনো রাজনৈতিক দল গঠনের না, এখনো আমরা এটা ভাবি না। আমরা তো সরকারের কার্যক্রমই করতেছি। তো এই আলাপটা আসছিল যখন আসলে কিছু রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ, তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলুক, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। এর আগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ 6 সাংবাদিক, আহত সাংবাদিক সহ সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। জবাবদিহিতা নিশ্চিত করতে নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে হবে, অন্যথায় কোনো সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে খুলনা বিভাগের 4 জেলায় রাষ্ট্র সংস্কারের 31 দফা শীর্ষ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ক্ষমতায় গেলে বাজেটের 5 ভাগ শিক্ষা খাতে খরচ করা হবে বলে জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। রাষ্ট্র সংস্কারে বিএনপির দর্শন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশব্যাপী বিভিন্ন প্রচারণা ও কর্মশালা করছে দলটি। এরই অংশ হিসেবে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরা জেলায় কর্মশালায় অংশ নেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের 31 দফার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পলাতক স্বৈরাচার রাষ্ট্রের সবকিছু ধ্বংস করে পালিয়ে গেছে, এখন বিএনপিকে রাষ্ট্র মেরামতের নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন, জনগণের কথা ভাবে বলেই বিএনপি সবার আগে সংস্কারের কথা বলেছে। 31 দফাতে আমরা যা যা বলেছি কম বেশি কিন্তু এখন আমরা পত্রপত্রিকায় দেখি সংস্কার যে কমিশন করেছে, সরকার যে কমিশন করেছে, সেই কমিশন যেসব বিষয়ে জমা দিয়েছে রিপোর্ট কম বেশি আমাদের কথায়। স্বাভাবিক, তারা একটু সরকার তো একটু এদিক ওদিক বলতে চাইবেই তারা, কিন্তু মূল বিষয় আমাদের বাইরে তারা যেতে পারছে না। মূল বিষয় তারা আমাদের বাইরে যেতে পারছে না। আমরা বলেছি, কারণ আমরা চিন্তাই করে দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে। বড় দল হিসেবে বিএনপিকে দায়িত্ব পালন করতে হবে, আপনাকে নেতৃত্ব দিতে হবে, আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে। কিসের? এই 31 দফা বাস্তবায়নের। কিসের? জনগণের যে মৌলিক সমস্যা, দেশের যে মৌলিক সমস্যা, যে রাষ্ট্র মেরামত, সেই মেরামতের কারিগর আপনাদেরকে হতে হবে। তারেক রহমান বলেন, স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে না পারলে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি বলেন, একমাত্র নির্বাচিত প্রতিনিধি জনগণের সমস্যা সমাধান করতে পারবে। নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। যত ঝড়, তুফান, বন্যা, বৃষ্টি যাই হোক না কেন, নির্বাচন হতেই হবে। নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা যতই সংস্কারের কথা বলি, আমরা যাই বলি না কেন, সমস্যার সমাধান করতে হবে তাদেরকে দিয়ে যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, যারা বিএনপিকে লক্ষ্যভ্রষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। যে দায়িত্ব আমরা নিয়েছি, যে দায়িত্ব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।
শেখ হাসিনার নামে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা আন্দোলন কর্মসূচি নিয়ে দেশের মানুষের কোনো আগ্রহ নেই বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণহত্যা দুর্নীতির জন্য শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারের অপেক্ষায় রয়েছে জনগণ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিবন্ধী রিকশা চালক মামুনের জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী অভিযোগ করেন, যারা ছাত্র জনতাকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে তাদের গ্রেফতার করা হচ্ছে না। রাষ্ট্র বাদী হয়ে কেন ছাত্র জনতার হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, এমন প্রশ্ন রাখেন তিনি। বিভিন্ন জায়গায় মামলার নামে বিএনপি নেতাকর্মীদের নাম জড়িয়ে হয়রানি করা হচ্ছে অভিযোগ করে বিএনপির এই মুখপাত্র বলেন, এর সাথে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত। প্রতারক যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তার সন্তানদেরকেও প্রতারক বানায়, তার প্রমাণ শেখ হাসিনা এবং তার ছেলেমেয়েরা। উনি নাকি কর্মসূচি দিয়েছে, এটা সত্য কিনা জানি না, তারই নির্দেশে কেউ সব ছড়িয়ে দিচ্ছে। মুগ্ধের রক্তের দাগ শুকিয়েছে, আহরাফের রক্তের দাগ শুকিয়েছে, আবু সাইদের রক্তের দাগ মুছে আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে শিশু কিশোরদের হত্যা করতে পারে, আর তো প্রচন্ড মানবতা বিরোধী অপরাধী, এদের বিচারের জন্য, এদের শাস্তির জন্য অপেক্ষা করছে। দেশের বিচার বিভাগ এখনো পুরোপুরি পরিশুদ্ধ করা যায়নি বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেল। সন্ধ্যায় বাংলা মোটরের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই শাখা আত্মপ্রকাশ করে তারা বলেন, দেশের বিচার বিভাগ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করতে কাজ করে যাবে এই সেল। সেই সাথে জুলাই বিপ্লবে গণহত্যার বিচার নিশ্চিত এবং ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে ভূমিকা রাখবে তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তারিকুল ইসলাম সহ 12 সদস্যের টিম কাজ করছে এই সেলে। বিচার বিভাগকে কিভাবে একটি আওয়ামী লীগের কার্যালয় বানানো হয়েছিল, এই বিচার বিভাগকে কিন্তু এখন পর্যন্ত পরিশুদ্ধ করা হয়নি। আমরা একটি স্বাধীন বিচার বিভাগ চাই, যে বিচার বিভাগ প্রত্যেকটি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে। এই শহীদ এবং আহতদের পরিবারকে সার্বিক আইনি সহায়তা প্রদানে আমরা দায়বদ্ধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে যে কাজ করছে, আইনগত সহায়তা এবং আইনগত পরামর্শ আমরা এই লিগ্যাল সেল প্রদান করব। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইনের জটিলতা কাটাতে সংশোধন আনবে নির্বাচন কমিশন। ভোটার ও জনসংখ্যার পাশাপাশি ভৌগোলিক অখণ্ডতাকে গুরুত্ব দিয়ে সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশন বৈঠক শেষে তিনি আরও জানান, সংস্কার প্রস্তাব নিয়ে শীঘ্রই সরকারকে আনুষ্ঠানিক মতামত জানাবে ইসি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা আইনের পর্যালোচনা এবং প্রবাসীদের ভোটার করা সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু ইস্যু নিয়ে সভা অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনে। দীর্ঘ বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, সংশ্লিষ্ট আইন পর্যালোচনায় কমিটি গঠনের কথা। একটা বিগ নাম্বার পুরনো কনস্টিটিউয়েন্সি ফেরত চাচ্ছে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের জিওগ্রাফিও দেখতে হবে, আমাদের ডেমোগ্রাফিও দেখতে হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিও দেখতে হবে। আমরা এই তিনটি বিষয়কে সন্নিবেশ করেই এই প্রভিশনটা করার জন্য সাজেস্ট করছি। তিনি জানান, প্রবাসীদের ভোটার করতে পাসপোর্ট ও জন্মসনদকেই মূল দলিল হিসাবে দেখা হবে। একই সাথে প্রবাসীদের ভোট গ্রহণে 3টি বিকল্পের কথা ভাবছে নির্বাচন কমিশন। একটি বর্তমানে যেটা আছে পোস্টাল ব্যালট, যেটা খুব একটা কার্যকরী নয়। দ্বিতীয় প্রক্সি ভোটিং এর বিধান বিভিন্ন দেশে আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপশন। আর থার্ড অপশন হচ্ছে ডিজিটাল বা অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা। কিন্তু অনলাইনে ভোটিং এর এই ব্যাপারটি খুব সহজ নয়। ইসির এসব সিদ্ধান্ত বা আগাম প্রস্তুতি সংস্কার প্রস্তাবের সাথে সাংঘর্ষিক হবে না বলেও মনে করে কমিশন। সংস্কার প্রতিবেদন নিয়ে পর্যবেক্ষণ সরকারের কাছে পাঠানো হবে বলে জানান নির্বাচন কমিশনার। দিস আর অল কমপ্লিমেন্টারি অ্যাক্টিভিটিস। আমি মনে করি আমাদের এখান থেকেও যদি কোনো ইনপুট দেওয়ার থাকে সেটা দিলে পারে, ইট উইল বি ফার্দার রিইনফোর্সড। এটার সাথে কোনো কন্ট্রাডিকশনের কোনো সুযোগই নেই। এদিকে সকালে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের 2 গণতন্ত্র বিশেষজ্ঞ। 1 ঘণ্টার বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি জানান, বিভিন্ন পর্যায়ে নির্বাচনী কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনে আন্তরিক। এ সময় ভোটারদের আস্থা ফেরানোর উপর তাগিদ দেন EU প্রতিনিধি। We have been here for 2 weeks
We will be leaving the country by the end of this week, and we will be very happy to continue conversations with the national institutions as well as civil society in Bangladesh. ইউ প্রতিনিধিরা নির্বাচনের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কমিশনকে। And electoral processes. ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাহী বিভাগের আজ্ঞাবহ না হয়ে নির্বাচন কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই লক্ষ্যে আইনগত সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। শুধু ফ্যাসিবাদের অবসান নয়, জনাকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার প্রয়োজন বলে মনে করেন তিনি। নির্বাচন ও সংস্কার নিয়ে আয়োজিত আলোচনা সভায় সংস্কার কমিশনগুলোর উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সংস্কারকে সামনে রেখে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য রাজধানীর BIISS মিলনায়তনে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। সংস্কারকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি জনগণের ইচ্ছার প্রতিফলন বাস্তবায়নে দ্রুত নির্বাচন আয়োজন জরুরি বলে মনে করেন আলোচকরা। আইন যারা প্রয়োগ করার দায়িত্বে আছেন তারা যখন আইন ভাঙে তখন আমরা মনে করি বেঁচে থাকতে হলে আমাদেরকে আইন ভাঙতে হবে। আমাদের যদি টেকসই সংস্কার করতে হয় তাহলে আমাদেরকে রাজনৈতিক ব্যবস্থা এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মনে করেন রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধতা বহির্ভূতভাবে সিদ্ধান্ত গণতন্ত্রের পথে বড় চ্যালেঞ্জ। তারা তাদের চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত জনগণকে ঘুমিয়ে থাকতে পরামর্শ দিবেন, নির্বাচনকে স্থগিত রাখার পরামর্শ দিবেন। প্রকারান্তরে মনে হবে জনগণের চাইতে তারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত একদল বুদ্ধিজীবী, কেবলমাত্র তারাই জনগণের জন্য ত্রাণকর্তা হিসেবে হাজির হবেন। তখন জনগণ ঘুম থেকে উঠে তাদেরকে অনুসরণ করবেন। এমন ধরনের মনোজগৎ অবচেতন ভাবে আমাদের অনেক বুদ্ধিজীবীদের মধ্যে কিন্তু কাজ করে। বক্তারা বলেন অর্থনৈতিক সংকটের মাঝে জনস্বার্থমূলক উদ্যোগ নিতে না পারলে ব্যর্থতার দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এই দুর্মূল্যের সময় তাদের ওয়েলফেয়ারের কথা আমরা ভাবছি। তো সুতরাং আসলে সামগ্রিকভাবে আমরা এই সংস্কারের যে প্রাথমিক ধাপটা সেই ধাপটাও খুব একটা দেখতে পাচ্ছি না। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন শুধু ফ্যাসিবাদের অবসান নয়, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে গভীর সংস্কার প্রয়োজন। গণতান্ত্রিক পুনর্গঠন করতে হয়, তাহলে আমাদের যে নিয়োগ পদ্ধতি বদলাতে হবে, আমাদের আইন কানুন বিধিবিধান ইত্যাদির পরিবর্তন করতে হবে। এই জন্য সংস্কার, এবং একই সাথে যারা অন্যায় করবে তাদের কনসিকুয়েন্স থাকতে হবে, তাদের যেন অন্যায়ের বিহিত হয় সেরকম ব্যবস্থা থাকতে হবে। তবে নারীদের জন্য কোটা সংরক্ষণকে বৈষম্য দূর করার টুল বলে মনে করেন ডক্টর বদিউল আলম মজুমদার। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত বলছে আসামিদের গ্রেফতারে যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল একথা বলেন। এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শকের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের শিক্ষার্থী ইমাম হোসেন তাইম হত্যার ঘটনায় ওয়ারিজনের সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়িতে সাকিব হাসান হত্যার ঘটনায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য 6 এপ্রিল পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। যদি কোনো মামলার সাথে সংশ্লিষ্ট কোনো বস্তু সিজ বা সার্চ করে পেয়ে যায় সেটা যেন এক্সামিন করতে পারে ফ্রম দি প্রপার অথরিটি, সেই 2টি অ্যাপ্লিকেশন করেছিলাম, 2টি অ্যাপ্লিকেশনই মঞ্জুর হয়েছে। জুলাই আগস্ট গণহত্যার মামলায় এখন পর্যন্ত 109 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও গ্রেফতার করা হয়েছে 35 জনকে। প্রসিকিউশনের এমন তথ্যের ভিত্তিতে সরকার ও রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। ট্রায়াল প্রসেসটাকে আপনারা মনিটরিং করছেন বা প্রেস ব্রিফিং, আমাদের বক্তব্য বিভিন্ন মিডিয়ায় যাচ্ছে। ঘটনা বললে অনেকের কাছে এই বিষয়গুলো আছে, যেটা আমি বললাম যে এটা বলবো না, আপনাকে আবারও অনুরোধ করছি যে এটা আমরা বলবো না। এদিন জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।
সম্প্রতি নারীদের বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে দিনাজপুর ও জয়পুরহাটে মেয়েদের দুটি ফুটবল ম্যাচ পরিচালনায় বাধাদানকারীদের কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার যে কোনো গোষ্ঠীর নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। নারীরা বাংলাদেশের নাগরিক ও পুরুষদের মতোই সমানভাবে মানবিক ও নাগরিক অধিকার ভোগ করে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশী নাগরিকদের পূর্ণ অধিকার নিশ্চিতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। কেউ নারীদের অধিকার লঙ্ঘন বা বেআইনি বিধি নিষেধের সাথে যুক্ত হলে তিনি বা তারা দেশের প্রচলিত আইনি ব্যবস্থার মধ্যে পড়বেন। ইতোমধ্যে স্থগিত হওয়া ফুটবল ম্যাচ পুনরায় চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দিনাজপুর ও জয়পুরহাট জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। ধর্ম উপদেষ্টার কর্মসূচির মিডিয়া কভারেজে নারী সাংবাদিক প্রবেশে বাধা সোশ্যাল মিডিয়ায় এক নারী সাংবাদিকের ফেসবুক ওয়ালের পোস্টের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, গত 29 জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এমন ঘটনা ঘটেছে বলে পোস্টটিতে উল্লেখ করা হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল কওমি উদ্যোক্তা নামের একটি সংগঠন, যেখানে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে নারী সাংবাদিকদের প্রবেশ বাধা দেওয়ার বিষয়ে তিনি অবহিত ছিলেন না এবং কোনো সাংবাদিকও তাকে এই বিষয়ে অভিযোগ করেননি। সেখানে থাকা অবস্থায় এমন ঘটনার বিষয়ে জানলে অবশ্যই নারী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন তিনি। কওমি উদ্যোক্তা সম্মেলনে এমন ঘটনা ঘটলে তা নিন্দনীয় বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। আগামীতে ধর্ম উপদেষ্টা এবং তার মন্ত্রণালয় নারী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করে যাবে বলে উল্লেখ করা হয়েছে এতে। বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমার 58তম আয়োজন। এতে অংশ নিয়েছেন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের তাবলিগের সাথীরা। টঙ্গীর তুরাগ তীরে প্রথম পর্বের ইজতেমায় এরই মধ্যে ময়দানে নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন জিম্মাদার মুসল্লিরা। এখনও দলে দলে আসছেন সাথীরা। ময়দান জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। এভাবেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে দল বেঁধে টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে আসছেন ধর্মপ্রাণ লাখো মুসল্লি। আল্লাহর ইবাদতে মশগুল থাকার জন্য দূর দূরান্ত থেকে আসছেন মুসল্লিরা। মুসল্লিদের নিরাপত্তায় পুরো ইজতেমা মাঠ জুড়ে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 7000 সদস্য। মানুষ সবাই দিনের পথে আসতে পারে, সঠিক পথে আসতে পারে, মানুষ যাতে গুরমাই থেকে বের হয়ে আসতে পারে। ইতিপূর্বে শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন হয়েছে। আমরা আশা করি ইনশাআল্লাহ এই বছরও শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন হবে। বিদেশি মেহমানরা ঠিকমতো তাদের কোনো সমস্যা না হয়, এই জন্য আমরা প্রায় 1500 বানের মতো টিন তাদেরকে আমরা দিয়েছি। মুসল্লিদের নিরাপত্তায় পুরো ইজতেমা মাঠ জুড়ে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 7000 সদস্য। সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ওয়াচ টাওয়ারের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ফুড পেট্রোলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা পিকেটিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা সিসি ক্যামেরা সারাক্ষণই আমরা মনিটর করছি, আমরা ড্রোনের মাধ্যমে মনিটর করছি। আশা করি ইজতেমাকে কেন্দ্র করে কোনো অঘটন হবে না ইনশাআল্লাহ। আমরা সকলে সতর্ক আছি। এবার ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের অধীনে 2 ধাপে অনুষ্ঠিত হবে ইজতেমা। প্রথম পর্ব 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি, দ্বিতীয় পর্ব শুরু হবে 3রা ফেব্রুয়ারি। সবশেষ 14 ফেব্রুয়ারি ইজতেমার তৃতীয় পর্ব আয়োজন করার কথা রয়েছে মাওলানা সাতপন্থীদের। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, গাজীপুর। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর 21 বইমেলা। এবারের মেলায় অংশ নিচ্ছে 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। বাংলা একাডেমি প্রাঙ্গণে 99 এবং সরওয়ার্দী উদ্যান অংশে থাকছে 609টি স্টল। বাংলা একাডেমি মিলনায়তনের সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন, মানসম্মত বইয়ের বিচারে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। নীতিমালা বিরোধী কোনো বই প্রদর্শন ও বিক্রয় করা যাবে না। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রতিপাদ্যে 1 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর 21 বইমেলা। বাংলা একাডেমির মূল মঞ্চে ওই দিন বিকেল 3টায় মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
মেলা প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্টল সাজাতে ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও কারিগররা। বাচ্চারা বইমেলা এসে যেন তারা ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারে, সেটার জন্যই আমাদের এই প্রচেষ্টা। মেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক সরকার আমিন বলেন, অল্প সময়ের মধ্যেই পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বইমেলা প্রাঙ্গণ। স্টল যারা বানাচ্ছেন তাদের কর্মীরা রাত দিন কাজ করছেন। আগামীকালের মধ্যে আমার ধারণা মেলার যে সৌষ্ঠবটি সেটা সবার সামনে ফুটে উঠবে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, একটি ব্যতিক্রমী মেলা উপহার দিতে চান তারা, যেখানে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ থাকবে না। নীতিমালা আছে, সেই নীতিমালার মূল কথাটা হলো যাকে আমরা দেশ বলি, জাতি বলি, ইতিহাস বলি, সেগুলোর নীতি বিরুদ্ধ বই পুস্তকের ব্যাপারে সতর্ক থাকা হবে। দলীয় বিবেচনায় স্টল বরাদ্দের অতীতের বদনাম এবার ঘোচাতে চান বাংলা একাডেমি কর্তৃপক্ষ। রুটি মত ফুরিয়ে যাবে, পেরিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু একটি বই অনন্ত যৌবনা যদি তেমন বই হয়। সৈয়দ মোস্তফা আলীর আকাঙ্ক্ষিত তেমন বই, ভালো মানের বই পাঠকরা পাবেন কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। বাংলা একাডেমি দলীয় বিবেচনায় স্টল বরাদ্দ বন্ধ করেছে, এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ, কিন্তু তারা ভালো বই, মানসম্মত বই দিতে পারবেন কিনা সেটি নির্ভর করছে প্রকাশকদের আর লেখকদের আন্তরিকতার উপর। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সৌজন্য সাক্ষাৎ করে বাণিজ্য এবং উন্নয়নে তার দেশের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান। এই প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে ব্যবসা অব্যাহত রাখতে তার দেশ দৃঢ়প্রতিজ্ঞ। জাপানকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশ এখন পূর্ব ও পশ্চিমের দেশগুলো সহ জাপান এবং সার্ক এবং আসিয়ানভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর সাথে ব্যবসা বাণিজ্যের সুযোগ খুঁজছে। এদিকে শীর্ষ মার্কিন ব্যবসায়ী গেন্ট্রি বিচ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে দেশের জ্বালানি, আবাসন এবং অন্যান্য কয়েকটি খাতে বিনিয়োগে আগ্রহের কথা জানান। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং দেশে স্থিতিশীলতা ফিরে এসেছে উল্লেখ করে গেন্ট্রি বিচ প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেন, আপনি একটি দুর্দান্ত কাজ করেছেন। এ সময় প্যারামাউন্ট ইউএসএর চেয়ারম্যান প্রধান উপদেষ্টাকে বলেন, তার কোম্পানি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে আগ্রহী, বিশেষ করে কম খরচে সামাজিক, আবাসন, মহাকাশ এবং প্রতিরক্ষা খাতে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পণ্য রপ্তানিতে এলসি খুলতে এখনো জটিলতা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইএ। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের সাথে সাক্ষাৎ শেষে একথা জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম। এ সময় তিনি বলেন, বাইং হাউসগুলো অনিয়ম করলে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা নিতে পারে না। এজন্য তাদের উপর নজরদারি বাড়াতে বস্ত্র দপ্তরকে পরামর্শ দেবে কেন্দ্রীয় ব্যাংক। অনুমোদন ছাড়া শিপিং প্রতিষ্ঠানগুলো যাতে পণ্য পরিবহন করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ব্যাংকে অনুরোধ করেছে বিকেএমইএ। খেলাধুলার মাধ্যমে শিশুদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করতে আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতার নতুন প্ল্যাটফর্ম এক্সেল চ্যাম্পস শুরু করল জনপ্রিয় ব্র্যান্ড সার্ফ এক্সেল, যেখানে অংশ নেবেন তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন শিশুদের শারীরিক, মানসিক, সৃজনশীল ও সামাজিক দক্ষতার পরিপূর্ণ বিকাশে ভূমিকা রাখবে এক্সেল চ্যাম্পস। প্রতিযোগিতায় খেলাধুলার ফলে শিশুদের পরিবর্তনশীল বিকাশের বিশেষ মুহূর্তগুলো তুলে ধরা হবে বলে জানান তারা। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের হোম কেয়ার বিভাগের মার্কেটিং ডিরেক্টর নুরুল মনাওয়ার উপস্থিত ছিলেন।
এবারে পাটেক্স খেলার খবর। কোচ পিটার বাটলারকে না সরালে বাফুফে ক্যাম্প ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নারী ফুটবলাররা। সেই সঙ্গে কোচের বিরুদ্ধে অভিযোগপত্র ফেডারেশনে জমা দিয়েছে সাবিনা সঞ্জিদারা। গত বছরের অক্টোবরে নেপালের সাব চ্যাম্পিয়নশিপে খেলার সময় ব্রিটিশ কোচ পিটার বাটলারের সাথে সিনিয়র নারী ফুটবলারদের দ্বন্দ্ব আলোড়ন তুলেছিল। তবে সাবিনাদের সাফ শিরোপা জয়ে তা চাপা পড়ে যায়। বাটলারকে বাফুফে আরও 2 বছরের জন্য নিয়োগ দিলে পুরনো দ্বন্দ্ব প্রকাশে আসে। কোচকে ঘিরে নারী ফুটবলারদের বিদ্রোহ চূড়ান্ত রূপ পায় চলতি সপ্তাহে। বাটলার ঢাকায় ফিরে মঙ্গলবার টিম মিটিং ডাকলে মেয়েরা তাতে অংশ নেননি। কোচের বিরুদ্ধে মানসিক হয়রানি এবং উৎপীড়ন সহ বিভিন্ন অভিযোগে বাফুফেতে চিঠি দিয়েছে নারী ফুটবলাররা। তার অধীনে না খেলা এবং প্রয়োজনে একযোগে অবসরের হুমকি দেন নারী ফুটবলাররা। বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই সব ঘোষণা দেন সাবিনা খাতুন, মনিকা চাকমা সহ 19 ফুটবলার। সিলেট স্ট্রাইকার্সকে 96 রানের বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে প্লে অফের পথে এগিয়ে গেল চিটাগাং কিংস। 11 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানেই রইল তারা। 197 রানের জয়ের টার্গেটে নেমে 75 রানে 5 উইকেট হারায় সিলেট স্ট্রাইকার্স। পরে আর সেই বিপর্যয় কাটেনি। শরীফুল ইসলাম এবং খালেদ আহমেদের বোলিংয়ে মাত্র 100 রানে অল আউট হয় তারা। শরীফুল এবং খালেদ দুজনেই 4টি করে উইকেট তুলে নিয়ে সিলেটের ধস নামান। এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাটিং করে খাজা নাফি এবং অধিনায়ক মোহাম্মদ মিঠুনের 50-তে 8 উইকেটে 196 রানের বিশাল স্কোর গড়ে চিটাগাং কিংস। নাফি এবং মিঠুন দুজনেই 52 রানের ইনিংস খেলেন। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ার্নার পার্কে হেরেছে 106 রানের বড় ব্যবধানে। প্রথমে ব্যাট করে কিয়ানা জোসেফ এবং দিয়ান্ড্রা ডটিনের বিধ্বংসী ব্যাটিংয়ে 6 উইকেটে 201 রানের পাহাড় গড়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। কিয়ানা 36 রানে 63 এবং ডটিন 20 বলে 49 রান করেন। জবাবে 9 উইকেটে মাত্র 95 রান সংগ্রহ করে নিগার সুলতানা জ্যোতির দল। রানের হিসেবে টি-20তে বাংলাদেশের মেয়েদের এটি দ্বিতীয় বড় হার। 2022 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে 132 রানে হারের পর এটি সবচেয়ে বড় পরাজয়। এই জয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। রাজনৈতিক দল গঠন করবে ছাত্ররা, ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুস্পষ্ট ঘোষণার আগে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার না করার ঘোষণা তিতুমির কলেজের শিক্ষার্থীদের। রাজনৈতিক দলে যোগদান বা পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হয়নি, জানালেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারে থেকে কেউ থাকবেন না দলে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি। 4 জেলায় ভার্চুয়াল কর্মশালায় তারেক রহমান। ক্ষমতায় গেলে বাজেটের 5 ভাগ শিক্ষা খাতে ব্যয় করার ঘোষণা। এবং বাদ মাগরিব আহ্বানের মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমা। টঙ্গী ময়দানে মুসল্লিদের ঢল, কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।